প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছিলাম ওয়েস্টার্ন গল্প, নাম রক্তরাঙা টেইল। এখন শুরু করছি শেষ অংশ। মরুভূমিতে জেরির ট্র্যাক খোঁজা অর্থহীন। জেরির মতো আউটলকের ট্র্যাক করতে হলে মাথা খাটিয়ে করতে হবে। ইউনিয়নভিলে সে যাবে না, কারণ ওখানে সে পরিচিত। রনির বিশ্বাস, জেরি চাইবে ওর শত্রুরা সে মারা গেছে মনে করে নিশ্চিন্ত থাকুক। রাত হয়ে আসছে। এতক্ষণে রনি অনুভব করলো সে ক্লান্ত। টপার যেভাবে চলছে তাতে বুঝতে পারছে ঘোড়াটাও তাই। বাটির মতো একটা বড় গর্তে কিছু কটনউড গাছ দেখে ওদিকেই এগোলো রনি। ওখানে পানি থাকার যথেষ্ট সম্ভাবনা আছে। ওর ধারণা ভুল নয়। চুয়ে পড়া পানিতে মাঝখানে একটা ছোট পুকুর মতো হয়েছে। এক পাশে ম্যানজানিটার ঘন ঝোপ। উপড়ে পড়া একটা বিশাল গাছের পাশে ক্যাম্প করলো। ছোট্ট একটা আগুন জেলে কফি চাপালো সে। কফি ঢালছে। এই সময়ে পাথরের উপর ঘোড়ার খুরের ক্লিক ক্লিক শব্দ ওর কানে এলো। ক্যাপটা নামিয়ে রেখে কাপটা নামিয়ে রেখে গাছের গুড়ির মোটা দিকটার আড়ালে চলে গেল। হাতে রাইফেল। অনেকক্ষণ সব চুপচাপ। পরম গরম কফি ভরা কাপটার দিকে সতৃষ্ণ দৃষ্টিতে তাকালো রনি। আসার আর সময় পেল না লোকটা। একটা উপায় ওর মাথায় খেললো। খুব সতর্কতার সাথে কাপের হাতলটার সাথে রাইফেলের মাথায় বসানো নিশানা করার কাঁটায় বাঁধিয়ে ধীরে নিজের দিকে টেনে নিয়ে এলো। কপাল ভালো, কাপ থেকে চলকে খুব কমেই পড়ল। তৃপ্তির সাথে কফি শেষ করলো রনি। আসুক ওরা, এখন সে তৈরি। আবার একটা ক্লিক শোনা গেল আরও কাছে। লোকটা যেই হোক খুব সাবধানে এগোচ্ছে। নিচু হয়ে আকাশের দিকে চাইল সে। কোনো তারা আড়াল হয় কিনা খেয়াল করছে, কিন্তু তা হলো না। মৃদু কথাবার্তার আওয়াজ রনির কানে এলো। মাথা কাত করে কান পেতে শোনার চেষ্টা করলো। যখন বুঝতে পারল, হেসে গুড়ি ঘুরে ঘাসের ভিতর দিয়ে বুকে হেঁটে এগোলো। যখন আকাশের পটভূমিতে ওদের চওড়া হ্যাটগুলো দেখতে পেল, সে উঁচু স্বরে বলে উঠল, তোমরা যদি ক্যাম্পের দিকে এগোলে নিজেদের আগে থেকেই ঘোষণা করো, তাহলে এভাবে ধরা পড়তে হবে না। বাধ্য ছেলের মতো ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো শর্টি আর হ্যারি। হ্যারি বলল, ভাবলাম তোমার হয়তো সঙ্গ ভালো লাগবে। তাছাড়া এদিকে যখন এলামই মনে করলাম তোমাকে কিছু খবরও দিয়ে যাই। কি খবর? ডগ হার্ডলে আর মিস শেলি শীঘ্রই বিয়ে করতে যাচ্ছে। পুরানো খবর, আমি আগেই শুনেছি, বলল রনি। আরও কিছু ঘটনা ঘটেছে 3 বোল্ডি আর সিলভারের মধ্যে কিছু গরম কথা কাটাকাটি চলছিল। এই সময়ে ওই কয়টি ট্রয় বোল্ডিকে পিছন থেকে গুলি করে বসেছে। ডগ হার্ডলের ধারণা বোল্ডি হয়তো বেঁচেও যেতে পারে, কিন্তু এর কোনো নিশ্চয়তা নেই। ওই আউটফিটটা নিজেদের মধ্যেই মারপিট করে, অন্যের সাথে মিলেমিশে চলবে কিভাবে? মন্তব্য করল রনি। এসো ক্যাম্পে চলো, কফি তৈরি। কফিতে চুমুক দিয়ে লারামির কবর খুঁজে পাওয়ার কথা জানালো রনি। আরও বলল, তার বিশ্বাস জেলি থমাস বেঁচে আছে। সেটা আমরা শুনেছি। ফিনলে হার্ট ওর ঘোড়া ছাপ দেখতে পেয়েছে। সাথে আরও একজন আছে, সম্ভবত বেইলি। ওদের কিছু দূর অনুসরণ করার পর হার্ট ট্র্যাক হারিয়ে ফেলেছে। ওরা কোন দিকে যেতে পারে বলে মনে করছো? হ্যারি জানতে চাইল। বলা যায় না, হয়তো স্টার সিটির সেই মাইনে। এখন কি করবে? প্রশ্ন করল শর্টি। তুমি কি জেরির পিছু নেবে? সম্ভবত। একটা সিগারেট রোল করল রনি। তবে হতে পারে ওর যথেষ্ট
হয়েছে। লোকটা দেশ ছেড়ে চলেও যেতে পারে। চলে গেলে ওকে আর ধাওয়া করব না। আর 3 Ace-এর বেলায় আশা করি ওরা ঝামেলা করবে না। এড়াতে পারলে বেন হাঙ্গামা চায় না। আমারও একই মত। শোটিকে একটু মনমরা দেখাচ্ছে। ইস, একটা ভালো ফাইটের চান্স মিস হয়ে গেল। স্টার সিটিতে খুব উন্নত মানের আকর পাওয়া গিয়েছিল। ওটা 2 বছর টিকেছিল, তারপর ফুরিয়ে গেল। মাইনাররা করার কিছু না পেয়ে কেউ কেউ ইউনিয়ন ভিলে আর অন্য লোকজন বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ল। সাপড়াগুলো রয়েই গেল। ফ্যাকাশে মুখে আধ আধমরা অবস্থায় জেরিকে নিয়ে স্টার সিটিতে পৌঁছলো বেইলি। সব থেকে ভালো অবস্থায় যেটা আছে সেই ছাপড়াতেই আশ্রয় নিল ওরা। গুলির জখমের সেবায় বেইলির বিস্তর অভিজ্ঞতা আছে। কানের পাশে মাথার চামড়া হাড় পর্যন্ত চিরে গেছে। খুলিতেও একটা প্রচণ্ড আঘাত লেগেছে, কিন্তু পাথর পরে দেহের জখমগুলোই বেশি মারাত্মক হয়েছে, কারণ পুরো দেহ টেবিলের তলায় ঢুকাতে পারেনি সে। যখন আহত জেরিকে মোটামুটি নিরাপদে ছেড়ে যাওয়া সম্ভব, তখন ডাকির সাথে যোগাযোগ করে ওকে স্টার সিটিতে নিয়ে এলো। পুরো 7 দিন জমের সাথে লড়ল জেরি। বেইলি আর ডক বেন্টনকে সাহায্য করলো। ইউনিয়নভিল শহর থেকে ডাক্তারকে চোখ বেঁধে তুলে নিয়ে এসেছে ডাকি স্মিথ। প্রাক্তন আর্মি সার্জন বেন্টন এখন মদে ডুবে থাকলেও ডাক্তারই ভুলে যায়নি। শেষ পর্যন্ত ওকে যখন ইউনিয়নভিলের সেলুনে ফিরিয়ে দিয়ে আসা হলো, জেরি তখন দ্রুত সেরে উঠছে। সুস্থ হচ্ছে বটে, কিন্তু যত সারছে ততই মেজাজ চিরিক্ষি হয়ে উঠছে ওর। শেষে এটা আরও বাড়ল। মেঝের উপর পায়চারি করে বেড়াচ্ছে জেরি। সরু ফ্যাকাশে মুখ, চাপা একটা রাগে ফুঁসছে। বেইলি উদ্বিগ্ন চোখে ওকে লক্ষ্য করছে। ধীর প্রকৃতির ডাকিও আশঙ্কিত। ড্যাশারের কাছে হেরে যাওয়াই কি এর কারণ, নাকি এটা মাথার প্রচণ্ড আঘাত পাওয়ার ফল? বোঝা যাচ্ছে না। তবে এটা ঠিক যে এখন ওর আসল রূপ বেরিয়ে এসেছে। সহজ হাসির আচ্ছাদনটা অদৃশ্য হয়েছে। কেবল রয়েছে একটা খুনি। ভালো কিছুই আর ওর মধ্যে অবশিষ্ট নেই। আমার মতে প্রস্তাব দিল ডাক বেইলি, আমাদের আপাতত এখান থেকে সরে যাওয়াই ভালো। ড্যাশার যতদিন আছে এখানে কারো কিছু করার উপায় নেই। পরে অ্যাডামকে আমরা দেখে নেব। যাওয়ার কথা ভুলে যাও। ঝট করে বেইলির দিকে ফিরল জেরি। ওর চেহারাটা ভীষণ হয়ে উঠেছে। ড্যাশার আর অ্যাডাম না মরা পর্যন্ত আমরা এদেশ ছেড়ে কোথাও যাচ্ছি না। ওই সোনাও আমি চাই, কিন্তু তার চেয়ে বেশি চাই রনিকে। বস, আপত্তি তুলল ডাক। পুরো দেশটাই এখন আমাদের বিরুদ্ধে। এখানে থাকলে আমাদের ফেরার কোনো ফেরার কোনো আশা নেই। বাড়িয়ে বলছি না, এখন আমরা সরে পড়তে পারবো। ওরা জানে না তুমি বেঁচে আছো কি মরেছ, কিন্তু বিশ্বাস করো ওরা সন্দিগ্ধ হয়ে উঠতে শুরু করেছে। ড্যাশার, বলে চলল সে, এলাকাটা চষে বেড়াচ্ছে তোমার খোঁজে। ফিনলে হার্টও তাই করছে। ব্রিজের মাথায় বসে দূরবীন দিয়ে আমি দেখেছি তোমার টেইল ধরেই সে এগোচ্ছিল, পরে হারিয়ে ফেলল। কিন্তু বারবার মুখ তুলে সে এই পাহাড়গুলোর দিকে তাকাচ্ছিল। মনে হলো এদিকটা ভালো করে খুঁজে দেখার ইচ্ছা ওর আছে। আমি তোমাকে বলছি জেরি, হার্ট ক্ষান্ত হওয়ার পাত্র নয়। বিদ্বেষে জ্বলছে জেরির চোখ। কি ব্যাপার ডাক, ভয় পাচ্ছ? তোমার কাছ থেকে এটা আমি আশা করিনি। দরজার দিকে এগিয়ে গেল সমার্স। ওখানে হঠাৎ ঘুরে নিচু স্বরে বলল, কেউ আমাকে ছেড়ে যেতে পারবে না, বুঝেছ? কেউ না। বেরিয়ে গেল জেরি। ওর পায়ের শব্দ ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। ফ্যাকাশে মুখে ডাকি স্মিথের দিকে তাকালো ডাক। অনেক বদলে গেছে ও, মন্তব্য করল সে। নিরস মুখে মাথা ঝাঁকালো ডাকি। এখানে থাকার কোনো মানে হয় না ডাক, কোনো মানেই নেই। ওই হার্ট লোকটা ব্লাড হাউন্ডের মতো, একবার টেইল ধরলে সহজে ছাড়বে না। লারামিকে মেরেছে সে,
আর ড্যাশারের মোকাবেলা করার চেয়ে বাঘের আস্তানায় ঢুকে চান্স নেওয়া অনেক ভালো। ভূমিকম্পটা না হলে জেরিকে আজ আর বেঁচে থাকতে হতো না। আমরা তাহলে কি করব? প্রশ্ন করল ডাক। জবাব না দিয়ে স্মিথ বিড়ালের মতো নিঃশব্দ পায়ে জানালার কাছে সরে গিয়ে বাইরে উকি দিল। তারপর বলল, কি করব? উঁচু গলায় বলল সে, আমি বসের সাথেই থাকবো। আর কি করব? এখন ড্যাশারকে কি করে শেষ করা যায় সেটাই ভাবতে হবে। ডাক চট করে স্মিথের দিকে তাকালো, তারপর জানালার দিকে একবার চেয়ে নট করলো। হ্যাঁ, বলল সে, ওকে মারাই হবে আমাদের প্রথম কাজ। পরে অ্যাডামকে শেষ করে সোনা ছিনিয়ে নিতে হবে। হঠাৎ কামরায় ঢুকলো জেরি। চাপার আগের সাথে প্রথমে বেইলি, পরে ডাকির দিকে জ্বলন্ত দৃষ্টিতে তাকালো সে। জেরি যে দূরে সরে গিয়ে আবার নিঃশব্দে ওদের কথাবার্তা শোনার জন্য ফিরে এসেছিল, এটা ওরা দুজনেই বুঝতে পারছে। পাইচারির সাথে বিড়বিড় করছে সমার্স। থেমে স্থির দৃষ্টিতে বেইলি আর ডাকির দিকে তাকালো সে। থেমে স্থির দৃষ্টিতে বেইলি আর ডাকির দিকে তাকালো, চোখে অনিষ্টকর আর অশুভ ইঙ্গিত। কিন্তু তার পিছনে আরও কিছু রয়েছে। বেইলি এটা প্রথমবারের মতো দেখল এবং চিনে শিউরে উঠল। জেরি সমার্স বদ্ধ পাগল। 12। এক সপ্তাহ পর রনি শহরে ঢুকলো। ওর সাথে রয়েছে হ্যারি আর শর্টি। স্টার সিটির ধ্বংসাবশেষ খুঁজে ওরা কিছুই পায়নি। ডকি আর বেইলিকে বেশ কিছুদিন কেউ দেখেনি। অ্যাডামকে কখনো একা দেখা যায় না। রেড সবসময় ওর পাশে রয়েছে। ওর হলুদ কালো চোখ দুটো সর্বক্ষণ ঘুরছে। জানালা দরজার গলির উপর চোখ রাখছে সে। অ্যাডাম অনেক শুকিয়েছে। ওর ফোলা গালগুলো এখন চুপসে, গালের উপরকার হাড় বেরিয়ে এসেছে। ভিড়ের ভিতর ওকে আর সেলুনে দেখা যায় না। ফিনলে হার্ড শহরে ফিরে এসেছিল। কিছু সাপ্লাই নিয়ে মলির আপত্তি সত্ত্বেও আবার বেরিয়ে পড়েছে। লোকটা স্বীকার করেছে এখন পর্যন্ত সে কিছু খুঁজে পায়নি, কিন্তু এখন সে সসম্পদভাবে কাজ করছে। পুরো এলাকাটাকে ভাগ করে নিয়ে প্রত্যেকটা অংশ ভালো করে খুঁজে দেখছে। রনির সাথে ফিনলের লিভারি আসতে বলে দেখা হয়েছিল। সে মাত্র ঢুকেছে আর ফিনলে তখন বেরোচ্ছে। কোনো ট্র্যাক দেখতে পেলে হার্ট কাঁধ উচালো সে। সম্পত্তি পায়নি, তবে সে বেঁচে আছে। আমার অনুভূতি তাই বলছে। হ্যাঁ, খড়ের একটা গাঁটের উপর বসে সিগারেট ধরালো রনি। ওকে খুঁজে বের করতে হলে তোমাকে মাথা খাটাতে হবে। চাক্ষুষ টেইল নয়, বুদ্ধি খাটিয়ে ওর পিছু নিতে হবে। ওতে আমি কখনো ভালো ছিলাম না, হার্ট বলল। টেইলের চিহ্ন আমি 8-10 জনের মতোই পড়তে পারি, কিন্তু ওই পর্যন্তই। নিশ্চিত মুখে রনির দিকে তাকালো সে। চিন্তিত মুখে রনির দিকে তাকালো সে। ও এখন কি করবে বলে তোমার ধারণা? বলা কঠিন, স্বীকার করলো রনি। কিন্তু যদি ধরে নিই ডাক আর ডাকি ওর সাথেই আছে, তাহলে ওরা 3জন। ওদের খাবার, পানি, গোলা বারুদ আর নিরাপদে লুকানোর মতো একটা জায়গা দরকার। ওরা 7 পাইন্সে নেই, এটা নিশ্চিত। এর উত্তরে পুরোটাই রকিং কে রেঞ্জ। ওখানে লুকোবার কোনো জায়গা নেই। কনপ্যাস পুড়িয়ে দেয়া হয়েছে। ইউনিয়নভিলে ওর অনেক শত্রু আছে, তাই ওখানে সে যাবে না। পোকার গ্যাপ দিনের বেলায় একেবারে খোলামেলা। তাহলে বাকি কি রইল? বেশি না, ভুরু কুচকে স্বীকার করলো হার্ট। একটা শব্দে সে ঘুরে দেখল হ্যারি আর শর্জি ধুলোর উপর ম্যাপ এঁকে মনোযোগ দিয়ে দেখছে। ফিনলে? প্রশ্ন করলো শর্জি। স্টার সিটিতে হাই কার্ড মাইনের ওদিকে তুমি গেছিলে? আগে থেকে না জানলে ওটা খুঁজে পাওয়া মুশকিল। ওটা কোথায়? শর্টি ম্যাপের উপর আঙুল দিয়ে দেখালো। ক্যানিয়নের গভীরে, এখানে। না, স্বীকার করলো ফিনলে। ওটা মিস করেছি। পানি আছে ওখানে? হ্যাঁ, বেশি ভালো না, তবু পানি। গম্ভীরভাবে মাথা ঝাঁকালো হার্ট। আমি তাহলে ওদিকেই রওনা হচ্ছি। রনির দিকে ফিরে সে প্রশ্ন করলো, তুমি আসতে চাও? মাথা নাড়ল ড্যাশার। আমাকে রাঞ্চে বেনের সাথে দেখা করতে হবে। ফিনলে রওনা হয়ে গেল। গলা ভেজাতে সেলুনে ঢুকলো ওরা। টেবিলে ড্রিঙ্ক নিয়ে বসে চারদিকে চোখ রেখেছে। অফিসের দরজায় দাঁড়িয়ে আছে অ্যাডাম। রেড ওর দিকে এগিয়ে কি যেন রিপোর্ট করলো। দুজনে কিছুক্ষণ উত্তেজিত কথাবার্তার পর বাইরে জানালার নিচে দাঁড়িয়ে মাটি পরীক্ষা করে দেখে ভিতরে এসে অফিসে ঢুকলো।
নিজের ড্রিঙ্কটা চট করে শেষ করে উঠে দাঁড়ালো ড্যাশার। ওরা কেন এত উত্তেজিত এটা ওর জানা দরকার। বেরিয়ে জানালার তলায় এসে দাঁড়ালো সে। ট্র্যাকগুলো পরিষ্কার। জানালার নিচে দাঁড়িয়ে ছোট বুট পরা কেউ যে জানালা জোর করে খোলার চেষ্টা করেছিল। জানালার কাঠ আর ধারের দাগ দেখে তা বোঝা যাচ্ছে, কিন্তু খুলতে পারেনি। জেরি সমাজ শহরে এসেছিল। সেলুন রাত 2টো পর্যন্ত খোলা থাকে, সুতরাং চেষ্টাটা ভোর রাতে হয়েছে। তাহলে কোথায় গেছে সে? আর সেলুনে বা কেন ঢুকতে চেয়েছিল? আস্থা বলে নিজের ঘোড়ার জিনের উপর হাত রেখে রনি ভাবছে। একটা চিন্তা ওর মাথায় এলো। জেগারের স্টোরের দিকে চেয়ে তার মনে হলো জেগার হয়তো কিছু শুনে থাকতে পারে। লোকটা স্টোরেই ঘুমায়, আর হাইগ্রেড সেলুন থেকে স্টোরের দূরত্ব মাত্র কয়েক ফুট। আস্তবল ছেড়ে স্টোরের দিকে এগোলো সে। ওকে ঢুকতে দেখে জেগার এগিয়ে এলো। কিছু চাই তোমার? হ্যাঁ, কিছু 44 গুলি, 44 গুলি, 2 বাক্স দাও। লোকটা গুলি বের করতে কাউন্টারের পিছনে গেল। ঘুরে ফিরে দেখছে ড্যাশার। পুরোপুরি একটা ওয়েস্টার্ন স্টোর। মাঝের কাউন্টারে পুরুষ আর মহিলাদের নানা ধরনের পোশাক। দেয়াল ঘেঁষে 3টে দেয়াল জুড়ে ছাদ পর্যন্ত তাক। রেঞ্জে যত রকম জিনিস মানুষের দরকার হতে পারে সবই আছে ওখানে, সাথে রকমারি খাবারও। গুলির বাক্স দুটো রনির সামনে কাউন্টারের উপর রাখলো জেগার। ওর দিকে তাকালো ড্যাশার। ওই ঠান্ডা চোখ দুটো দিয়ে কিছুটা অস্বস্তি বোধ করছে দোকানি। তুমি তো এখানেই ঘুমাও তাই না? আলাপের ছলে প্রশ্ন করল রনি। আড়ষ্ট হলো জেগার। হ্যাঁ, আর কিছু চাই তোমার? না চাইলে আমি যাই, আমার কাজ আছে। কাজ একটু পরে করলেও চলবে। রনির চোখ দুটো একটু কঠিন হলো। গত রাতে বিছানায় যাওয়ার পর কিছু শুনতে পেয়েছিলে? এই ধরো 2টোর পরে। কি শুনবো? পাল্টা প্রশ্ন করল সে, একটু অস্থির। রাত 2টোয় হাইগ্রেড সেলুন বন্ধ হয়। এরপর শহরটা কবরের মতো হয়ে যায় 30 মিনিটের মধ্যেই। স্টোরের ভিতর আবার চোখ বুলিয়ে এক বাক্স বাটালির উপর ওর চোখ পড়ল। এগিয়ে একটা হাতে তুলে নিয়ে পরীক্ষা করে দেখল। এইরকমই কিছু জানালা খোলার চেষ্টায় ব্যবহার করা হয়েছিল। চওড়াতেও জানালার দাগের সাথে মেলে। হঠাৎ চোখ তুলে চেয়ে জেগারের চোখে ভয়ের চিহ্ন দেখতে পেল। এই রকম বাটালি কি ইদানিং বিক্রি করেছো তুমি? না, করেছি বলে মনে পড়ছে না। জেগারের কথা বেঁধে যাচ্ছে। গতরাতে একটা বেচেছো? কিংবা তোমার থেকে জোর করে কেউ নিয়েছে? না, প্রায় চেঁচিয়ে উঠল দোকানি। গতরাতে আমার দোকান বন্ধ ছিল। বেশ আগেই বন্ধ করেছিলাম আমি। যদি করতাম তাহলে কি তোমাকে বলতাম না? হয়তো বলতে, কিংবা নাও বলতে পারতে। যদি করে থাকো তাহলে বলে ফেলাই ভালো। কিছুক্ষণ নীরব থাকলো জেগার। ওর চোখ দুটো সরু হলো, চোয়াল শক্ত হয়েছে। বিরক্ত স্বরে সে বলল, যদি করেও থাকি সেটা আমার ব্যাপার, তোমার কি? আর কিছু কেনার না থাকলে এবার তুমি যাও, আমার কাজ আছে। জেগার। বুক কেঁপে ওঠার মতো ঠান্ডা রনেশ্বর। আমি তোমার শত্রু নই। সম্পর্কটা ওই রকম রাখাই তোমার জন্যে ভালো হবে। এখন থেকে রকিং কে আর মাইনগুলোই হবে তোমার সব থেকে বড় খদ্দের, যেমন আগে ছিল। হিউবারটা এখন আর বড় মুখে কথা বলবে না। জেরি সমার্সের দিনও ফুরিয়েছে। মনস্থির করে নাও, তুমি কোন দলে থাকতে চাও। এবং গুলি খেয়ে মরি? খেকিয়ে উঠল জেগার। হয়তো, কিন্তু সৎ মানুষকে মাঝে মাঝে এমন ঝুঁকি নিতে হয়। তোমার কাছে গতরাতে যদি কেউ এসে থাকে, তুমি না বললেও সেটা আমি জানতে পারবো। আর যদি সৎ মানুষদের দলে যোগ না দাও, তবে দোকান বন্ধ করে দেশ ছেড়ে যাওয়ার কথা ভাবো। ইতস্তত করছে জেগার। চোখ দুটো কুৎসিত হয়ে উঠেছে। ঠিক আছে, তেতো স্বরে বলল সে। গতরাতে জেরি এখানে এসেছিল। আমাকে জাগিয়ে একটা নতুন রাইফেল আর গুলি কিনেছে সে। তারপর একটা বাটালি তুলে নিয়ে আমাকে বলল, নিজের ভালো বুঝলে আমি যেন মুখ বন্ধ করে রাখি। বাটালি দিয়ে কিছুক্ষণ সেলুনের জানালা খোলার চেষ্টা করলো, কিন্তু পেরেক দিয়ে আটকানো থাকায় ওটা খুলল না। রাস্তা দিয়ে কিছু আরোহী এসে পড়ায় ওকে বাধ্য হয়ে সরে পড়তে হলো।
ও কি একাই ছিল? না, ওর সাথে আরও দুজন ছিল। ওদের একজন ডাকি। আর কি নিয়েছে সে? খাবার জিনিসপত্র, অনেক খাবার। রনির দিকে স্থির দৃষ্টিতে তাকালো দোকানি। তোমার আর কিছু জানার আছে? এখান থেকে বেরিয়ে সে কোথায় গেছে? তা আমি কিভাবে জানবো? রাগের সাথে বলল জেগার। ও কোথায় গেছে তা জানি না, জানতে চাইও না। আমাকে নির্বিঘ্নে থাকতে দিলে ও যা করে করে করুক, আমি কেয়ার করি না। স্টোর থেকে বেরিয়ে বর্তমান সমস্যা নিয়ে ভাবতে ভাবতে মলির রেস্টুরেন্টের দিকে এগুলো রনি। জেরি যে অ্যাকশনের জন্য তৈরি হচ্ছে, এটা ওর কেনাকাটার বহর দেখেই বোঝা যায়। লোকটা দেশ ছেড়ে পালাবার পাত্র নয়। পরাজয় যন্ত্রণাদায়ক, এবং দেশ ছেড়ে যেতে ছোট হলেও একটা জিত ওর চাই। অবশ্য সে আদেও যাবে কিনা সন্দেহ। লোকটার সেলুনে ঢোকার চেষ্টা দেখে বোঝা যায় অ্যাডামের সাথে তার সম্পর্ক ভালো নয়। তাছাড়া অ্যাডাম ওকে খুন করবার চেষ্টা করেছিল। অ্যাডামের দুশ্চিন্তায় শুকিয়ে যাওয়ার কারণটাও এখন পরিষ্কার। যা হোক, জেডির এখন যা প্রয়োজন সেটা হচ্ছে একটা নতুন হাইড আউট। বলে রেস্টুরেন্টের দরজা ঠেলে ঢুকতেই দেখলো ভিতরে সিলভার হিউবার্ট বসে আছে। কিন্তু ওর হাবভাবে সে ঝামেলা চায় মনে হলো না। কঠিন চেহারার লোক ওকে ঢুকতে দেখে নট করলো। হাউডি ড্যাশার, এসো বসো। ধীর পায়ে এগিয়ে একটা চেয়ার টেনে নিয়ে বসলো টনি। কী ব্যাপার সিলভার? বিশাল লোকটা একটু ইতস্তত করলো, তারপর মুখ তুলে চাইল। ওর চেহারার নতি স্বীকার করার লজ্জায় একটু লাল হয়ে উঠেছে। তোমার জন্যই আমি এখানে অপেক্ষা করছিলাম। আসলে এত সব বড়াই করার পর কথাটা নিজের মুখে উচ্চারণ করতে বাধে ড্যাশার। শেষ পর্যন্ত বলেই ফেলল সে, আমি শান্তি চাই, বিবাদ আমি আর চাচ্ছি না। অত্যন্ত যুক্তিসঙ্গত কথা, সায় দিল রনি। ঝামেলা আমিও চাই না। হিউবার্ট আশ্বস্ত হলো। কেসিরও কি একই মত? নিশ্চয়, সে তো প্রথম থেকে শান্তি চেয়েছিল। তা ঠিক, ভুলটা আমাদেরই। জনি আমাদের উস্কে এর মধ্যে ঢুকিয়েছিল। অবশ্য আমি ওকে দোষ দিচ্ছি না। আমি নিজেও কোনো অংশে ভালো ছিলাম না। আমরা ভেবেছিলাম বুড়ো কেসি মরে যাওয়ার পর বেন হাল ছেড়ে দেবে। ওর ভিতরে যে লড়ার সাহস আছে এটা আমরা বুঝতে পারিনি। আমরা ঝামেলা চেয়েছিলাম, পেয়েছি। যা চেয়েছিলাম তার চেয়ে বেশিই পেয়েছি। আর তোমার আউটফিট, বিশেষ করে টয়, ওই লোকটা খুব খারাপ সিলভার। হ্যাঁ, সিলভারের ঠোঁট দুটো এঁটে বসলো। ওকে নিয়ে তোমার চিন্তা করতে হবে না রনি। সে আর এতে জড়াতে আসবে না। একটু ইতস্তত করলো সে, তারপর বলল, আমি এমন কিছু না। জেল খেটেছি, মানুষও মেরেছি, কিন্তু বলডি আর আমি যখন ঝগড়া করছিলাম তার মধ্যে নাক গলিয়ে বলডিকে পিছন থেকে গুলি করা, এটা অসহ্য। শেষে কি ঘটলো? আমি ওকে দুটো পথের একটা বেছে নেওয়ার সুযোগ দিলাম। বললাম, হয় দেশ ছাড়ো, নইলে পিস্তল বের করো। খুব ক্ষেপে ছিল সে, কিন্তু শেষ পর্যন্ত এগিয়ে গিয়ে ঘোড়ায় জিন চাপালো। তারপর হঠাৎ পিস্তল বের করলো। হয়তো ভেবেছিল আমি পিছন ফিরেছি। আমি ওকে লক্ষ্য করছিলাম, এবং যাক, সে হেরে গেল। ঠিক আছে, সংক্ষেপে বলল রনি। কেসির সাথে আমি এই বিষয়ে আলাপ করেছি। তোমাদের গরু ব্লুর পূবে চড়বে এবং পশ্চিমে, কিন্তু তোমাকে মানতে হবে ওরা রকিং কে রেঞ্জে আছে। একটা জিনিসে আমরা অপছন্দ করি, সেটা হচ্ছে কেউ যদি আমাদের ঠেলে সরিয়ে জবরদখল করতে চায়। এখানে আমাদের সবার জন্য যথেষ্ট পানি আর ঘাস রয়েছে। পরিষ্কার? আশ্বস্ত হলো সিলভার। নিশ্চয়, এটা আমাদের জন্য খুব ন্যায্য ব্যবস্থা হয়েছে। চেয়ার পেছনে ঠেলে উঠে পড়ল সে। রনি তাকিয়ে ওর যাওয়া দেখলো। একটা সমস্যার ভালো সমাধান হলো, কিন্তু জেরি সমার্সের সমস্যাটা রয়ে গেল, এবং ওটাই গুরুতর। লোকটা যে ভয়ানক সেটা অ্যাডামের চেহারা দেখলেই বোঝা যায়। কাপ হাতে উঠে রান্নাঘর থেকে ওটা আবার ভরে নিয়ে বিল হ্যারিংটনের পাশে এসে দাঁড়ালো সে। মাইনের মালিক মুখ তুলে চাইল, হাউডি রনি, বসো। হ্যাঁ। কফিতে একটা চুমুক দিয়ে কাপটা টেবিলের উপর নামিয়ে রাখলো সে। গত রাতে জেরি সমার্স শহরে এসেছিল। বিস্ময়ে হ্যারিংটনের চোখ দুটো বড় হয়ে গেল। শহরে? এখানে? হ্যাঁ, তাই। তুমি এখানকার এলাকা সব ভালো করে চেনো? নিশ্চয়।
পুরো ছেলেবেলা আমি এখানেই কাটিয়েছি। বড় হয়ে পুবে পড়তে গেছিলাম। কিছু ঘোরাঘুরির পর আবার এখানেই ফিরেছি। কিন্তু কেন বলো তো? জেরি যতদিন আশপাশে আছে এখানকার কেউই নিরাপদ নয়। হার্ট ওকে খুঁজে বের করবে। সময় কিন্তু হাতে সময় খুব কম। অ্যাডাম এখন নিজের ছায়া দেখেও ভয়ে লাফিয়ে উঠতে শুরু করেছে। রেড এমনভাবে হাঁটে মনে হয় যেন ডিমের খোসার উপর হাঁটছে। আমি জানতে চাই একটা লোক এখানে কোথায় লুকোতে পারে। ওর কাছে খাবার আছে, গোলা বারুদও আছে, কিন্তু ওর পানির প্রয়োজন হবে। সাথে এমন একটা জায়গা যেখানে হঠাৎ করে কারো ওকে দেখে ফেলার সম্ভাবনা নেই। আমার ধারণা এখান থেকে সে খুব একটা দূরে নেই। বেশিরভাগ ওয়াটার হোল তো তুমি নিজেই চেনো। হ্যারিংটন হাত দিয়ে নিজের চোয়াল ঘষছে। জেরি জীবিত আর কাছেই কোথাও আছে শুনে সে দুশ্চিন্তায় পড়েছে। আর টাকার প্রয়োজন, তার টাকার প্রয়োজন এবং সোনার একটা বড় চালান পাঠাবার কথা ভাবছে সে। উত্তরে আর দক্ষিণে লুকোবার মতো কোনো জায়গা নেই। পূবের এলাকাটা তুমি চেনো, পোরা কন প্যাস, ইউনিয়নভিল আর স্টার সিটি। স্টার সিটিতে সে ছিল, বলল রনি। কিন্তু ওটা ছেড়ে সে কাছে কোথাও আশ্রয় নিয়েছে বলেই আমার বিশ্বাস। মনে হয় একটা আঘাত হানার মতলব আটছে সে। আচ্ছা, পশ্চিমে কি আছে? সমস্যাটা মনে মনে ভেবে দেখলো হ্যারিংটন। সোজা পশ্চিমে আছে জমাট বাঁধা লতা, লাভা চোদ। কিন্তু ওর উপরে হাঁটা খুব ঝুঁকির কাজ। ওই পাথরে বেশ কিছু বুদবুদ আছে, যেগুলোর উপরটা খুবই পাতলা। ভুল করে ওগুলোর একটায় একটার উপর পা ফেললে নিচে পড়ে নিশ্চিত মৃত্যু। দেয়াল এত মসৃণ যে বাইরের সাহায্য ছাড়া কারো বেরিয়ে আসা অসম্ভব। তাছাড়া ওই পাথরগুলো খুরের মতো ধারালো। বুট পরে হাঁটলেও ফালি ফালি করে কেটে অল্পক্ষণের মধ্যেই শেষ করে ফেলে। পানি নেই? হ্যাঁ, ওটার ধারে পানি আছে। পূবে সামান্য উত্তর ঘেঁষে একটা ঝর্ণা আছে। লাভার কিনার ধরে এগোলে ওটা মিস করার উপায় নেই। জানা মতে লাভার ভিতরে কিছুই নেই। লাভা চোত্রা 10 মাইল লম্বা আর 2 থেকে 3 মাইল চওড়া। কিছু উঁচু পাহাড়ও আছে ভিতরে। হ্যারিংটন চলে যাওয়ার পর পরিস্থিতিটা নিয়ে ভাবছে রনি। যতই ভাবছে, লাভাচোতের ভিতরেই জেরি আশ্রয় নিয়েছে বলে তার মনে হচ্ছে। বাইরে বেরিয়ে পানি সংগ্রহ করা কঠিন কাজ নয়। তাছাড়া হয়তো ভিতরেও পানি থাকতে পারে। পরদিন সকালে মলির রেস্টুরেন্টে ঢুকে রনি দেখলো ফিনলে ভিতরে বসে কফি খাচ্ছে। শর্টি ঠিকই বলেছিল, বলল সে। ওরা হাই কার্ড মাইনেই মাইনেই ছিল, কিন্তু কয়েকদিন আগে ওটা ছেড়ে আর কোথাও গেছে। কাছে এগিয়ে চেয়ার টেনে বসলো রনি। আমার মাথায় একটা আইডিয়া খেলছে, শুনতে চাও? নিশ্চয়। আমার মাথায় আর কিছুই আসছে না। কফির কাপ ভরে দেওয়ার সময়ে মলির দিকে চেয়ে হাসলো ফিনলে। মনে হয় এখানে থাকার সময় আমার ফুরিয়ে আসছে, বলল সে। তুমি পাহাড়ে বাস করার কথা কখনো ভেবেছো মলি? বাস করার জন্য ওটাও ভালো জায়গা, সায় দিল মলি। আমি অনেক জায়গার কথাই ভেবেছি। এই অভিযান থেকে ফিরে এসে আমি বাড়ির পথ ধরবো। হয়তো আমাকে একাই ফিরতে হবে, হয়তো না। দাঁত বের করে হেসে কফির কাপ তুলল রনি। আর চোখে দেখলো মলি ওর দিকে সন্দিগ্ধ চোখে চেয়ে আছে। চোখ টিপল রনি, তারপর মন্তব্য করলো, পাহাড় কারো একা থাকা পাহাড়ে কারো একা থাকা ঠিক না। বেশি দিন তো নয়ই। মানুষের সঙ্গ দরকার। তোমরা দুজনে কিসের ইঙ্গিত দিচ্ছ? হাসি চেপে জানতে চাইল মলি। দাদার ভাষায় কথা বলছো। রান্নাঘরের দিকে রওনা হয়ে একটু ইতস্তত করলো সে। তারপর বলল, কারো যদি পাহাড়ে বাস করার ইচ্ছে থাকে তবে তার তাড়াতাড়ি সব ব্যবস্থা করা দরকার। বেশি অপেক্ষা করলে ফল শুভ হয় না। 13। রান্নাঘর থেকে ডিম ভাজার শব্দ ভেসে আসছে। হাটকে খুঁটিয়ে দেখছে রনি। খোঁচা খোঁচা দাড়ির আড়ালে ওর চেহারাটা সুচিরি। জামা কাপড় ব্যবহারে কিছুটা জীর্ণ হলেও পরিষ্কার। জুটিটা ভালোই মিলবে। ওখানে নিয়ে যাও। হ্যাঁ, তোমার আইডিয়ার কথা কি যেন বলছিলে? জানতে চাইল ফিনলে। নিজের ধারণার কথা ওকে জানালো রনি। আমার ধারণা ভুল হতে পারে, আবার সে
ওখানে থাকতেও পারে। ওখানে গিয়ে আমি নিজের চোখে দেখে নিশ্চিত হতে চাই। কিন্তু শহরে হয়তো ওর কিছু বন্ধুবান্ধব থাকতে পারে, তাই আমাদের একসাথে রওনা না হয় ভালো। রকিংকের পথ ধরল রনি। শহর ছেড়ে 3 মাইল দূরে টেইল পানির চোতে কাটা একটা শুকনো নালায় নেমেছে। এখানে নিচে নেমে দিক পরিবর্তন করে লাভার দিকে এগোলো সে। মেহুল ক্যানিয়নের মুখে রনির জন্য অপেক্ষা করছিল হার্ট। দাঁত বের করে হেসে উঠে দাঁড়ালো সে। ঠিক মতোই এসে পৌঁছেছ দেখছি। মাথা ঝাঁকিয়ে পিছনে লাভার দিকে ইঙ্গিত করলো ফিনলে। বিচ্ছিরি একটা জায়গা, তবে মনে হচ্ছে এখানেই ওকে পাওয়া যাবে। যথেষ্ট সম্ভাবনা আছে। হাটের তৈরি ছোট্ট আগুনটার পাশে বসলো রনি। শুকনো গ্রিজ উড কাঠের আগুন থেকে কোনো ধোঁয়া উঠছে না। রাতে এগিয়ে লাভার কিনারে কোথাও লুকিয়ে থাকতে হবে। হ্যাঁ, দিনের বেলা ওরা নজর রাখবে। প্রসঙ্গ পাল্টালো হার্ট। বলি, সত্যি একটা দারুণ মেয়ে, তাই না? শব্দ করে হেসে উঠল রনি। অন্তত এই এলাকার সব থেকে ভালো কফি সে তৈরি করে। যাক, আমার মতে ওকে তাড়াতাড়ি পাহাড়ে নিয়ে যাওয়াই তোমার জন্য বুদ্ধিমানের কাজ হবে। মুখ বিকৃত করলো হার্ট। আমি শুনেছি সর্টির সাথে ওর খুব ভাব। মানুষ অনেক কথাই শোনে। কালো লাভার দিকে মুখ ফেরালো রনি। সব কথায় কান দিতে নেই। দিন গড়িয়ে চলল। সূর্যটা ধীরে ধীরে নিচে নেমে লাভা চোতের মাথায় একটা লাল গোলকের মতো জ্বলছে। একটা নাইট ওক পোকা ধরার জন্যে ছো মেরে ওদের পাশ দিয়ে বেরিয়ে গেল। রনি উঠে টপারের পিঠে জিন চাপালো। আরও 20 মিনিট সময় দাও, সে বলল। পিছনে এই পাহাড়গুলো থাকায় ওরা আমাদের দেখতে পাবে না। শেষে ওরা বেরিয়ে পড়ল। দুজনের কেউই কথা বলার মুডে নেই। আকাশে একটা দুটো করে তারা উঠতে শুরু করেছে। 1 মাইল এগোবার পর দিক পরিবর্তন করে উত্তর দিকে রওনা হলো রনি। ওদের যদি কেউ দেখেও থাকে, তবে দিক বদল করায় ফাঁদ পেতে রাখা অসম্ভব হবে। রাত 10টার কয়েক মিনিট আগে ঝর্ণা থেকে ঘোড়া দুটোকে পানি খাওয়ালো ওরা। তারপর লাভার একটা খাদে সরে গেল। ওখানে আংশিক আড়াল রয়েছে। লাভার উপর চড়ে তাকিয়ে রইল ফিনলে। বুনো আর নির্জন দৃশ্য। অসম্ভব রকম সুন্দর। যেন চাঁদের দেশের কোনো এলাকা। মনে হচ্ছে যেন একটা সমুদ্র হঠাৎ জমাট বেঁধে পাথর হয়ে গেছে। গাছ নেই, ঝোপ নেই, ঘাসও নেই। কেবল ঢেউ খেলানো অনুজ্জ্বল কালো পাথর দেখা যাচ্ছে। কিন্তু পাথরের কোনা আর পিঠগুলো ভাঙা কাচের মতোই ধারালো। বিষণ্ণ মনে দূরের দিকে তাকালো হার্ট। জেমসের কথা ওর মনে পড়ছে। বুনো এলাকা জেমসের কাছে ছিল সব থেকে প্রিয়। কিন্তু ওর জীবন শুরু হওয়ার আগেই ওকে গুলি করে মেরে ফেলা হলো। হার্টের পাশে এসে দাঁড়ালো রনি। পাশাপাশি দাঁড়িয়ে আছে ওরা। কঠিন গান ফাইটারের নীরব সান্ত্বনা ওর উপস্থিতি থেকেই অনুভব করছে হার্ট। ওরা এখানেই আছে, মন্তব্য করলো রনি। ওদিকে কোথাও আস্তানা করেছে। আমরা জানি জেরি আসলে ভাস্কো গ্রেহাম। ডাকোটার জ্যাকের সাথে সে এই এলাকা চষে বেরিয়েছে। ডাকোটা এই এলাকা পাইউড ইন্ডিয়ানদের থেকেও ভালো চিনত। মাথা ঝাঁকালো ফিনলে হার্ট। হ্যাঁ, কিন্তু ওদের ঘাঁটি কোথায়? দূরে চেয়ে আছে সে। সামনের পাহাড়টা দেখালো রনি। আমরা ওখানে খুঁজে দেখব। ওখান থেকে পাহাড়ের গা বেয়ে পানি নিচে নামবে। হয়তো কিছু পানি ওখানে জমেছে। হঠাৎ হাত তুলল হার্ট। শোনো। কয়েক সেকেন্ড চুপ করে কান পেতে শুনল রনি। পেছন থেকে স্তব্ধতা চিরে একটা কয়টির ডাক শোনা গেল। তারপর অস্পষ্ট এবং বহুদূরে কুড়াল দিয়ে কাঠ কাটার শব্দ। হ্যাঁ, শব্দটা ভিতর থেকেই আসছে। হয়তো ওখানে ওয়াটার হোল আর কিছু গাছ আছে। হ্যাঁ। হার্টটা সিগারেটটা ছুঁড়ে ফেলে দিল। রনি, নিচু স্বরে বলল সে। মানুষ কেউ জানে না আগামীতে কি ঘটবে। হয়তো এবার আমার মরণ হবে। ওই লোকগুলো কঠিন। আমার যদি কিছু হয়, তুমি আমার হয়ে সমার্সকে শেষ করবে তো? কাউকে সেটা করতেই হবে, বলল রনি। ও একটা লাগাম ছাড়া বুনো ঘোড়া। আর মলিকে বলো। ফিনলের গলার স্বর আরও নিচু হয়ে থেমে গেল। কাঁধ উচালো সে। জাহান নামে যাক ওই চিন্তা, আমি ওকে নিজেই বলবো। ড্যাশার হাসল। নিশ্চয়, আমি সেটা জানতাম।
হার্ট কৌতূহলী চোখে গান ফাইটারের সঙ্গীকে দেখল। রনি, তোমার মৃত্যু নিয়ে দুশ্চিন্তা হয়? দেখে তো মনে হয় না। কাঁধ উচালো ড্যাশার। না, দুশ্চিন্তা নেই। ওটা যখন আসার তখন আসবেই। আমি নিজের মতো চলি। প্রয়োজন নেই এমন কোনো ঝুঁকি নিই না। যা হবার তা হবে। ভোরের সূর্যটা লাভাচোতের উপর ফ্যাকাশে চাঁদের মতো অর্ধেকটা বেরিয়েছে। এরই মধ্যে হার্ট ছোট্ট একটা আগুন জেলে কফি চাপিয়ে দিয়েছে। রনি মরুভূমিতে শুকনো গ্রিজউড আর জুনিপার খুঁজতে গেছে। আগুনের গন্ধটা ভালো, কিন্তু কফির গন্ধ আরও ভালো। ভিতরে ঢোকার নিশ্চয় কোনো রাস্তা আছে, মন্তব্য করলো হার্ট। আমাদের সেটা খুঁজে বের করতে হবে। হ্যাঁ, কিন্তু সেটা যে কোন পাশে হবে তা বলা মুশকিল। মনে হচ্ছে ওই পাহাড়টা লাভা চোদকে দুই ভাগে ভাগ করায় মাঝখানে কিছুটা ফাঁকা জায়গা রয়ে গেছে। লাভা ভয়ানক বিপজ্জনক এলাকা। ভেতরে অনেক বুদবুদ আছে। তাদের মধ্যে কিছু আছে যার উপরটা ডিমের খোসার মতোই পাতলা। ওর উপর পা ফেললে তোমাকে সোজা নিচে পড়তে হবে। কেউ তোমাকে খুঁজে পাবে না। তাই লাভার উপর দিয়ে চলতে হলে সাথে একটা লাঠি রাখতে হবে। পা ফেলার আগে লাঠিটুকে পরীক্ষা করে দেখতে হবে ভিতরটা ফাঁপা কিনা। ওরা নিশ্চয় পায়ে হেঁটে লাভা পার হয়নি। হয়তো না, কিন্তু পরিস্থিতি খারাপ হলে আমাদের তাই করতে হতে পারে। ঘোড়া দুটোর পিঠে জিন চাপালো হার্ট। আগুন নিভিয়ে লাথি দিয়ে ওঠার সব চিহ্ন রনি মুছে দিল। তুমি উপরে যাও, বলল সে। আমি দক্ষিণে যাচ্ছি। যদি কোনো পথ খুঁজে পাও, মরুভূমিতে কিছু দূর ঢুকে পাথরে একটা স্তূপ তৈরি করো। আমিও তাই করব। দুজনে একসাথেই ঘোড়ার পিঠে উঠল। ফিনলে ঘুরে হাত তুলে বলল, ওকে, গুড লাক। তারপর ফোলা লাভার কিনার ঘেঁষে এগিয়ে গেল। দক্ষিণের পথ ধরল রনি। এদিকে লাভা একটা দেয়ালের মতো। নিচে কিছু ভাঙা চাই পড়ে আছে। তারপর দেয়ালটা ধীরে ধীরে একটা জমাট বাঁধা কালো ঢেউয়ের আকার নিল। 1 ঘন্টার উপর হলো, কোনো পরিবর্তন নেই। হতাশ হয়ে উপরের পথ ধরার কথা ভাবছে এই সময় একটা বিশাল থাবার চিহ্ন দেখতে পেল সে। ঘোড়ার পিঠ থেকে নেমে ছাপটা পরীক্ষা করে দেখল। আরও ছাপ রয়েছে ওখানে। এটা ওটা পাহাড়ি সিংহের ট্রাক, এবং সোজা আবার লাভার দিকেই ফিরে গেছে ওটা। পায়ে হেঁটে এগোলো রনি। সিংহের পায়ে ছাপ অনুসরণ করছে। একটা সরু খাঁজে ঢুকেছে ট্রাক। মনে হচ্ছে ওটা জুনিপারের কতগুলো ঝোপের কাছে এসে শেষ হয়েছে। ঠেলে ঝোপ পার হয়ে দেখলো দুটো লাভা চোতের মাঝখানে কিছুটা ফাঁক রয়েছে। ওটা অনেক গভীরে ঢুকেছে বলে মনে হচ্ছে। বেরিয়ে পাথরের স্তূপ তৈরি করে সে আবার ভিতরে ঢুকলো। টপারকে জুনিপারের ঝোপ পার করিয়ে আগে বাড়ল। সিংহটার থাবার ছাপ ওই সরু পথ ধরেই এগিয়ে গেছে। বুঝতে পারছে সিংহটা তার গুহায় ফিরেছে। এই পথে আর কোনো প্রাণীর যাতায়াতের চিহ্ন ওখানে নেই। 1/2 ঘন্টা টেইল করে চলার পর হঠাৎ ওটা বেশ ঢালু হয়ে নিচের দিকে নামতে শুরু করলো। নিচে সবুজ পাইনের মাথাগুলো দেখা যাচ্ছে। ঘোড়াটাকে একটা লাভার ছোট একটা গর্তে ঢুকিয়ে বেঁধে রেখে লাভার উপর দিয়ে বুকে হেঁটে গাছগুলোর দিকে এগোলো রনি। ওর সামনে বাটির মতো একটা গর্ত। এলাকাটা 3 বিঘার বেশি হবে না। কিনার ঘেঁষে পাইনের সারি, মাঝখানেও কয়েকটা জন্মেছে। দূরের দেয়ালটার গায়ে একটা আধ ভাঙা পাথরের বাড়ি। পাথরের একটা ফাটল থেকে পানি চুয়ে পড়ছে। কাছেই 5টা ঘোড়া চড়তে দেখা যাচ্ছে। হঠাৎ রনির চোখের সামনে পাথরের বাড়ির ভিতর থেকে একটা লোক বেরিয়ে প্যান থেকে কিছুটা পানি বাইরে ফেললো। লোকটা ডাক। কিছু দূর ফিরে সাবধানে আরেকটা পথ বেছে নিয়ে আরও নিচে নামলো সে। পথটা এখন ভাঙা পাথরের স্তূপ। ম্যানজেনেটা ঝোপ আর পাইন গাছের ভিতরে শেষ হয়েছে। এক পা আগে বাড়তেই একটা চাপা গড়গড় শব্দ ওকে সাবধান করলো। মাথা ফিরিয়ে পাহাড়ি সিংহটাকে সে দেখতে পেল। বাম দিকে কিছুটা উপরে একটা পাথরের উপর ওত পেতে বসে আছে ওটা। সিংহটা বিশাল। রনি কেবল ওর মাথা আর কাঁধ দেখতে পাচ্ছে, কিন্তু তাতেই বুঝছে জীবনে যতগুলো বড় বড় সিংহ সে দেখেছে এটা তার প্রথম সারিতে পড়ে। কান দুটো মাথার সাথে সাটিয়ে সবুজ বিদ্বেষ ভরা চোখে এক দৃষ্টে রনির দিকে চেয়ে আছে জন্তুটা। তারপর দাঁত বের করে ভেঙচি কাটলো। স্থির দাঁড়িয়ে সিংহের দিকে চেয়ে আছে সে। পাহাড়ি সিংহ সচরাচর মানুষকে আক্রমণ করে না, কিন্তু যদি নিজেকে কোণঠাসা বলে মনে করে সে লড়বে।
গুলির শব্দে জেরিকে সাবধান করে দেবে। তখন নিজের জীবন রক্ষার জন্য তাকে তিনজন আউটল আর সিংহের বিরুদ্ধে একসাথে লড়তে হবে। পিস্তল হাতে অপেক্ষা করছে রনি। আবার ভেঙচি কাটলো জন্তুটা। কি করবে মন স্থির করতে পারছে না। ঠায় দাঁড়িয়ে রইল রনি। কয়েক সেকেন্ড পর ওত পাতা ছেড়ে নিজের গুহায় অদৃশ্য হলো। স্বস্তির বড় একটা শ্বাস ছাড়ল রনি। গাছের ভিতর দিয়ে এগিয়ে বাড়িটার আরও কাছে চলে এলো সে। নিজের পিস্তলের পাল্লা তার জানা আছে। ওখান থেকে ওই 3 একর এলাকার প্রতিটা কোণা সে কাভার করতে পারবে। কিন্তু আরও কাছে যেতে চায় ও। ডাক বাড়ি থেকে বেরিয়ে সোজা ওর দিকে এগিয়ে এলো। তারপর শুকনো কাঠ সংগ্রহ করার জন্য ঝুঁকলো। কোনো ষষ্ঠ ইন্দ্রিয় নিশ্চয় ওকে সাবধান করেছে, কারণ সে মুখ তুলে চাইল। চিৎকার করলে তোমাকে ছেদা করে দেব ডাক। নিচু স্বরে কেবল ওকে শুনিয়ে কথাটা বলল রনি। ডাকের হাঁসের মতো ঠোঁটগুলো বাঁকা হলো। কে কে তুমি? আমি ড্যাশার। তোমার কাছে রেড রিভার রেগান। আমি যা বলি তা করলে চোট পাবে না। কয়েক সেকেন্ড রনির দিকে চেয়ে রইল সে। তারপর ওর পিছনে দরজা খোলার আওয়াজ হলো। কেউ চেঁচিয়ে ডাকলো, ডাক, তোমার কি হলো? রনির ডান পাশে গর্তের কিনার থেকে জোরালো কণ্ঠে কেউ চিৎকার করে বলল, হাত তুলে বেরিয়ে এসো। ডাকি স্মিথ। আমি জেরিকে চাই। ডাক বাম দিকে ঝাঁপিয়ে পড়ল। পিস্তলটা উঠে এসেছে ওর ডান হাতে। মুহূর্তে এলাকাটা প্রচণ্ড গলাগলির শব্দে ভরে উঠল। টলতে টলতে একটু পিছিয়ে গেল রনি। কোত্থেকে একটা গুলি এসে ওর পাশে গাছে বিঁধল। বাকল ছিটকে চোখে মুখে লাগলো। বাঁচার জন্য পিস্তল খাপে ভরে মাটির উপর আছড়ে পড়ল সে। হাত দিয়ে চোখ মুছতে মুছতে গড়িয়ে ঝোপের তলায় সরে গেল রনি। একটা গুলি ওর মুখে বালু ছিটালো। আরেকটা গাছে বাড়ি খেয়ে অন্যদিকে চলে গেল। এতক্ষণে চোখ খুলতে পেরে গড়িয়ে একটা উপড়ে পড়া গাছের গুড়ির আড়ালে সরে গেল। হঠাৎ সব শব্দ থেমে গেল। তারপর ডাকের চিৎকারের নীরবতা ভঙ্গ হলো। ড্যাশার শেষ। আমি রনিকে মেরেছি। চুপ করো। শটটা ঠান্ডা। গুলিটা আমি করেছি দরজার আড়াল থেকে। আগ্রহের সাথে একটা ঠান্ডা চোট বয়ে গেল ড্যাশারের দেহে। ওটা জেরি সমার্সের স্বর। ধীরে উঠে দাঁড়ালো সে। তারপর গাছের আড়ালে আড়ালে খোলা জায়গাটার দিকে এগোলো। ওরা কতজন ছিল? শটটা বেইলির। আমার ধারণা 2জন। তবে ড্যাশার মরার পর ওকে শেষ করা মোটেও কঠিন হবে না। এসো কাজটা ছেড়ে ফেলি। ডাকির স্বরে উৎসাহ। দাঁড়াও। জেরির স্বরটা অস্বাভাবিক শোনালো। হয়তো আরও লোক থাকতে পারে। মাত্র 2টো শট। স্মিথ বলল, তুমি শিওর ড্যাশার মরেছে? জেরির বদলে ডাক জবাব দিল, আমি ওকে পড়তে দেখেছি। জোরে আছড়ে পড়েছে। ড্যাশার বুঝতে পারছে, সম্ভবত হার্টও কথাগুলো শুনতে পাচ্ছে। রনি মরে গেছে বিশ্বাস করে 3জন আউটলয়ের বিরুদ্ধে সে একাই মোকাবেলা করার প্ল্যান করবে। জেরি সমাজকে মারার একটা চেষ্টা না করে সে যে কিছুতেই ফিরবে না এটা রনি জানে। এলাকাটা ছোট, তাই সে কিছু করলে হার্ট সেটা শুনতে পাবে। অন্য লোকটা পালিয়েছে। হঠাৎ বলল ডাকি স্মিথ, আমি দেখছি। যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে খোলা এলাকা পেরিয়ে পাইন গাছগুলোর দিকে এগোলো সে। ডাক অস্বস্তি ভরে ওর দিকে চেয়ে আছে লক্ষ্য করলো রনি। জেরি সমাজ দ্রুত ঘুরে জঙ্গলের দিকে এগোলো। তারপর গাছের আড়ালে অদৃশ্য হলো। অপেক্ষা করছে ড্যাশার। হার্ট কোথায় আছে স্থির করার চেষ্টা করছে। বুঝতে চায় ও কি প্ল্যান করেছে। খোলা এলাকায় কোনো শব্দ নেই। হঠাৎ কাছেই একটা সরু ডাল ভাঙার শব্দ হলো। নীরবতা। এবং পরে পদশব্দে পরে পদক্ষেপের শব্দ। লোকটা সাবধানে এগোচ্ছে না, নিশ্চিন্ত সহজ ভঙ্গিতে এগিয়ে আসছে, যেন বেড়াতে বেরিয়েছে। উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করছে রনি। গাছের মাঝে ফাঁকটার দিকে সে নজর রেখেছে। ওই পায়ের শব্দে কেমন যেন একটা অদ্ভুত বৈশিষ্ট্য রয়েছে। ঠিক স্বাভাবিক নয়। ড্যাশার। শব্দটা ওর পিছন থেকে এলো। তৈরি হয়ে দাঁড়িয়েছিল রনি। দেহ ঘোড়ার সাথে কোলটা ওর হাতে উঠে এলো। জেরি সমার্স। ছুরির পাতের মতো চিকন। ওর সুদর্শন চেহারাটা এখন কঠিন আর হিংস্র। বনের প্রান্তে দাঁড়িয়ে ওর এত দ্রুত যে হাতটা ঝাপসা হতে দেখা গেল। ড্যাশারের চেহারা শক্ত। কোমরের কাছ থেকেই গুলি করলো সে। আবার ওদিক থেকেও গুলি আসছে। একটা কান ঘেঁষে বেরিয়ে গেল।
গরম বাতাস অনুভব করলো রনি। ওর হাতে কোলটা লাফিয়ে লাফিয়ে উঠছে, এগিয়ে যাচ্ছে সে। পিছিয়ে গেল জেরি। ওর শার্টের সামনের দিকটায় লাল রং ছড়িয়ে পড়ছে। তবু ওর পিস্তল দুটো আবার উঠল। এবার দ্বিতীয় কোল্ট বের করে একসাথে দু হাতে গুলি ছুড়ল রনি। বুকের উপর ভারী বুলেটের আঘাতে টলতে টলতে পিছিয়ে একটা গাছের সাথে ধাক্কা খেল খুনি জেরি সমার্স। মাথায় একটা বুলেটের ক্ষত থেকে রক্ত ওর মুখ প্রায় ঢেকে ফেলেছে। পড়ে গেল সে। এক হাতের উপর গড়িয়ে মাথা তুলল, অন্য হাতে রয়েছে একটা পিস্তল। আর গুলি না করে রনি অপেক্ষা করছে। জেরির আঙুল ফসকে পিস্তলটা পড়ে গেল। নাক দিয়ে পাইনের কাটা ঘষে মাথাটাও মাটি ছুলো। ছুটে এগিয়ে গেল রনি। ওর পাশে হাঁটু গেড়ে বসে মরণাপন্ন লোকটাকে চিৎ করলো। চোখের পাতা কয়েকবার কাঁপার পর ওর চোখ খুলল। ধোকা, তোমাকে ধোকা দিয়েছি, ফেস ফেসে গলায় সে বলল। অদ্ভুত একো। জেরির চোখ দুটো স্থির হয়ে গেল। কোল্টে গুলি ভরতে ভরতে ধীরে উঠে দাঁড়ালো রনি। ফিনলে হার্ট ওর দিকেই এগিয়ে আসছে। হাত উঁচু করে তুলে হার্টের আগে চলছে ডাক, কিন্তু পায়ের শব্দটা রনির পিছন থেকে আসছে বলে মনে হচ্ছে। ব্যাপারটা কি? কৌতূহলী হয়ে প্রশ্ন করলো ফিনলে। পিছনের ক্লিপটার জন্যে এমন হচ্ছে, ব্যাখ্যা করলো ডাক। পুরো বেসিনে এমন আরও কয়েকটা জায়গা আছে। মনে হয় শব্দ উল্টো দিক থেকে আসছে। ডাকি স্মিথ কোথায়? আমার পিছন নিয়ে বনে ঢুকেছিল ও। রনির প্রশ্নের জবাব দিল হার্ট। প্রথম গুলি সে মিস করেছিল। জেরি সমাসের লাশটার দিকে তাকালো ফিনলে। ভালো, তুমি শেষ করেছো ওকে। হয়তো এখন জেমসের আত্মা শান্তি পাবে। রকিংকে 2 মাইলের মধ্যে আসতেই শোরটি ওদের দেখতে পেল। টেরি আর হ্যারিকে নিয়ে ঘোড়া ছুটিয়ে ফোরম্যানকে অভ্যর্থনা জানাতে এগিয়ে গেল। ডাকের দিকে চাইল শোরটি। দেখছি একটা বড় হাঁস ধরে এনেছো তোমরা, বলল সে। অন্যদের কি খবর? ওরা আর কাউকে জ্বালাতে আসবে না, জবাব দিল ফিনলে। তারপর বন্দিকে নিয়ে শহরের দিকে এগোলো। ফিনলে বেশ কিছুটা এগিয়ে গেলে সবাইকে শুনিয়া সর্টি বলল, ওই যে লোকটা যাচ্ছে, 1 সপ্তাহের মধ্যেই ও বিয়ে করবে, তোমরা দেখে নিও। ফিনলে অবাক হলো হ্যারি। পাত্রীটাকে পাত্রীটা কে? মলি। মলি? বিস্ময়ে হতবুদ্ধি হলো টেরি। আমি তো ভেবেছিলাম তুমি ওকে ভালোবাসো। সারাক্ষণ তো ওখানেই পড়ে থাকতে। নিশ্চয়ই ভালোবাসি, হাসলো সর্টি। ওর রোদে পোড়া চেহারা কৌতুকে উজ্জ্বল হয়ে উঠেছে। মলি আমার বোন। তোমার বোন? চেহারায় কপট আতঙ্কের ভাব ফুটিয়ে তুলে হ্যারি বলল, কে ভাবতে পারবে তোমার মতো কদাকার একটা লোক আর মনির মতো একটা সুন্দর মেয়ে একই ঝুড়ি থেকে এসেছো? হ্যাঁ, তুমি আর বলো না, পাল্টা আক্রমণ করলো সর্টি। আয়নায় নিজের চেহারাটা দেখেছো কখনো? শব্দ তুলে হাসল রনি। এবার তার যাবার সময় এসেছে। এদিককার সব এখন নিয়ন্ত্রণে চলে এসেছে। হিউবার্ট আপোষ করেছে। কনপ্যাসের রাসলাররা যারা বেঁচে ছিল তারা পালিয়েছে। স্টেজ ডাকাতি যারা করত তাদের মধ্যে ডাক ছাড়া আর কেউ জীবিত নেই। ভয়ে সোনা কোথায় লুকিয়ে রাখা আছে সেটাও বলে দিয়েছে ডাক। অ্যাডামের কথাও, টাকা আর অ্যাডামের দোষ প্রমাণ করা চিঠিও সে হার্টের কাছে দিয়ে দিয়েছে। বাকি সব ব্যবস্থা শেরিফ রবার্ট আর হ্যারিংটনকে নিয়ে ফিনলে হার্টই করবে। এখানকার কাজ তার পুরোপুরি শেষ হয়েছে। এখন আর বেন কেসির ফাইটিং সেগুন্দর প্রয়োজন নেই, হবে না। রাঞ্চে বেন কেসি ওকে থাকার জন্য অনেক করে বলল, কিন্তু যুক্তি দেখালো রনি। বলল, আমি উত্তরে 3TL এর মরিসনের সাথে দেখা করার জন্যে রওনা হয়েছিলাম। ওখানে আমার 2জন ঘনিষ্ঠ বন্ধু ডেডশট ওয়াইলস আর ডাগ মার্ফিও থাকবে বলে খবর পেয়েছি। এটা চমৎকার জায়গা, কিন্তু আমি ভবঘুরে মানুষ, আর শান্ত পরিবেশে আমি অশান্ত হয়ে উঠি। রনি ব্ল্যাক শান্ট মরুভূমির কিনারে পৌঁছলে পূব আকাশে সূর্য উঠল। পিস্তল দুটো আলগা করে হেডটা একটু নামিয়ে সামনের চৌরাস্তার দিকে ঘোড়া ছুটালো সে। দুপুর নাগাদ 3TL রেঞ্জে পৌঁছলো সে। দূর থেকে রান্স হাউসটা দেখা যাচ্ছে। 3জন লোক রান্স হাউস থেকে বেরিয়ে উঠানে দাঁড়ালো। ওরা তার বন্ধু। অনেক দিন হলো ওদের সাথে রনির দেখা হয়নি। সমাপ্ত।